একবারের চেষ্টায় পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের স্পেশাল মক টেস্ট ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে ডাব্লিউপির এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার 40, আর এর আগে আমরা 39টা মক টেস্ট আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে, এই মক টেস্টটাকে আমরা শুরু করি। তো তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউপি আর কলকাতা পুলিশের প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই এই ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে, কারণ তাদের পক্ষে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে এই ক্লাসটা। ঠিক আছে? তো ফ্রেন্ডস, চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, দান সাগর গ্রন্থটা কার লেখা? অপশান এ চরক, বি হচ্ছে সন্ধ্যাকর নন্দী, সি হচ্ছে বল্লাল সেন, আর অপশান ডি হচ্ছে নাগ সেন। তো বলো অ্যান্সারটা কী হবে? যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে লাইভ চ্যাটে আমাকে অ্যান্সারটা জানাবে। তো বলো বলো ফ্রেন্ডস, সবাই কিন্তু আমাকে কমেন্ট করো যে এর অ্যান্সারটা কী হবে। দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। দান সাগর যে গ্রন্থটা, এটা হচ্ছে বল্লাল সেনের লেখা। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। মনে রাখবে, বল্লাল সেনে আরও রয়েছে দান সাগর, অদ্ভুত সাগর, ঠিক আছে? এই যে এই সমস্তগুলো রয়েছে বল্লাল সেনের। ঠিক আছে? চরকের লেখা মনে রাখবে, চরক সংহিতা যে গ্রন্থটা, সেটা চরকের লেখা। আর তুলসীদাসের, সন্ধ্যাকর নন্দীর লেখা, সেটা হচ্ছে তুলসীদাস। ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, বল্লাল সেনের তো বললাম। এরপরে যে প্রশ্ন রয়েছে, দেখো 2 নম্বর প্রশ্নই কী বলছে, মহেঞ্জোদারো কেন্দ্রটা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ ইরাবতী, বি হচ্ছে সিন্ধু, সি হচ্ছে ঘাঘর, আর অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের ক্ষেত্রে। বলো অ্যান্সারটা কী হবে? মহেঞ্জোদারো যে কেন্দ্রটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। যারা যারা অপশান বি দিচ্ছে, তাদের অ্যান্সারটা প্রত্যেকেরই ঠিক রয়েছে। ঠিক আছে? মহেঞ্জোদারো যে কেন্দ্রটা, সেটা মনে রাখবে সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর এই কেন্দ্রটা কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রটা আবিষ্কার করে কত সালে? 1922 সালে এই কেন্দ্রটা আবিষ্কার করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? আর এই কেন্দ্রটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ইরাবতী নদীর তীরে অবস্থিত হরপ্পা কেন্দ্রটা। ঠিক আছে? আর হরপ্পা কেন্দ্রটা কে আবিষ্কার করে? মনে রাখবে 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করে। ঠিক? তো ফ্রেন্ডস, এই দুটো হরপ্পা কেন্দ্রটা কে আবিষ্কার করে, কত সালে আবিষ্কার করে? ঠিক আছে? আর এটা কোন নদীর তীরে অবস্থিত? এই 3টে বিষয়, হরপ্পা আর মহেঞ্জোদারো, এই দুটো সম্পর্কে কিন্তু জেনে রাখবে অবশ্যই, কারণ এখান থেকে এক্সামে তোমাদের প্রশ্ন দেয়। নেক্সট দেখো, গৌতম বুদ্ধের বাল্যকালের নাম কি ছিল? অপশান এ মহাবীর, বি হচ্ছে সিদ্ধার্থ, সি হচ্ছে শুদ্ধোধন, আর অপশান ডি হচ্ছে উপরে কোনোটিই নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? গৌতম বুদ্ধের বাল্যকালের নাম কী ছিল? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে? সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্যকালের নাম। ঠিক আছে? অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। মনে রাখবে, গৌতম বুদ্ধের, ঠিক আছে, যে মানে বাল্যকালের নাম, সেটা ছিল সিদ্ধার্থ। আর এই সিদ্ধার্থ নাম যেটা, সেটা মনে রাখবে, সেটা মহাবীর জৈনের বাবার নামও ছিল কিন্তু সিদ্ধার্থ। ঠিক আছে? দুটোই কিন্তু কনফিউজ হবে না। ঠিক আছে? মনে রাখবে, গৌতম বুদ্ধের বাল্যকালের নাম, ছোটোবেলার নাম ছিল সিদ্ধার্থ, আর মহাবীর জৈনের বাবার নামও ছিল সিদ্ধার্থ। ঠিক আছে? নেক্সট ফ্রেন্ড, শুদ্ধোধন হচ্ছে কে বলো তো? এটা হচ্ছে গৌতম বুদ্ধের বাবার নাম হচ্ছে শুদ্ধোধন। ঠিক আছে? নেক্সট এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কি বলছে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? অপশান এ বিম্বিসার, বি হচ্ছে অজাতশত্রু, সি হচ্ছে উভয় ভদ্র, আর অপশান ডি হচ্ছে নাগদশক। তো অ্যান্সারটা কী হবে বলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস থেকে। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে, যারা যারা অপশান এ দিচ্ছ, তাদের প্রত্যেকের অ্যান্সারটা ঠিক রয়েছে। ঠিক আছে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আর হর্ষঙ্ক বংশের শেষ রাজা যদি বলা হয়, সেটা মনে রাখবে, নাগদশক হচ্ছে হর্ষঙ্ক বংশের শেষ রাজা। ঠিক? আর দেখো, তোমরা প্রত্যেক কমেন্ট করে জানাও যে বিম্বিসারের যে উপাধির নাম কী ছিল। প্রত্যেকে জানাও, যারা যারা দেখছো প্রত্যেকে মানে লাইভ চ্যাটে আমাকে অ্যান্সারটা জানাও যে বিম্বিসারের উপাধিটা কী ছিল। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে, বিম্বিসারের উপাধি যেটা, সেটা হচ্ছে কী বলতো? শ্রেণিক উপাধিটা ছিল বিম্বিসারের। আর কুনিক যে উপাধিটা ছিল, সেটা মনে রাখবে অজাতশত্রুর উপাধি ছিল কুনিক, বিম্বিসারের ছিল শ্রেণিক। অবশ্যই এই দুটো মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেন্ডস কিন্তু তোমাদের ইতিহাস থেকে। ঠিক আছে? নেক্সট দেখো, এর পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কে মানসবদারি প্রথা চালু করে? অপশান এ আকবর, বি বাবর, সি হচ্ছে শাহজাহান, আর অপশান ডি হচ্ছে অরঙ্গজেব। তো কে মানসবদারি প্রথাটা চালু করে? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা দাও। ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। আকবর মনে রাখবে মানসবদারি প্রথা চালু করে। কে চালু করে? আকবর। আর তোমরা আমাকে এই প্রশ্নটার অ্যান্সার দাও তো প্রত্যেকে, যে
মানে কার সময়কালে কোন এই নিম্নের এই যে এই চারটে অপশানের মধ্যে কার সময়কালে গোলাপ চাষ শুরু হয়? প্রত্যেকে কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাও যে কার সময়কালে গোলাপ চাষটা শুরু হয়। এই অপশানগুলোই দেওয়া রয়েছে। অপশান এ আকবর, বি বাবর, সি শাহজাহান আর ডি অরঙ্গজেব। তো বলো অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা মনে রাখবে অপশান বি হবে। ঠিক আছে, বাবরের আমলে গোলাপ চাষ শুরু হয়। মনে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন রয়েছে 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অপশান এ পশুপালন, বি কৃষি, সি হচ্ছে শিকার আর অপশান ডি হচ্ছে বাণিজ্য। তো অ্যান্সারটা কী হবে? সবাই প্রত্যেকে অ্যান্সারটা জানাও। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর, কৃষি ছিল। ঠিক আছে, কৃষি ছিল সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল, সেটা ছিল কৃষি। অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? অপশান এ সিয়াচেন, বি হচ্ছে বাল্টোরা, অপশান সি হচ্ছে লাদাখ আর অপশান ডি হচ্ছে উপরে কোনোটি নয়। তো ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানো। ঠিক আছে, তো বলো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, সিয়াচেন যে হিমবাহটা সেটা হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। ঠিক আছে, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন রয়েছে কি বলছে, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, যতগুলো তোমাদের প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে, সমস্ত তোমাদের ডাব্লিউপি আর কলকাতা পুলিশের এক্সাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু সমস্ত প্রশ্ন বানানো হয়েছে। আর এই যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত বিগত বছরে অনেক প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো সেইভাবে তোমাদের প্রশ্নগুলো সেট করা হয়েছে। অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাবে। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? অপশান এ হিমালয়, বি হচ্ছে আরাবল্লী পর্বত, সি হচ্ছে গুরু শিখর আর অপশান ডি হচ্ছে পরেশনাথ। তো বলো অ্যান্সারটা কী হবে? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এই যে গুরু শিখর এটা হচ্ছে পাহাড় আর পরেশনাথও একটা হচ্ছে পাহাড়ের নাম। ঠিক আছে, আর দেখো এই হিমালয় আর আরাবল্লী এই দুটোর মধ্যে কোনটা হবে? অপশান বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আরাবল্লী যে পর্বতটা সেটা হচ্ছে এক ধরনের ভঙ্গিল পর্বত। ঠিক আছে, আমাদের ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। দেখো ফ্রেন্ডস, যদি জিজ্ঞাসা করো যে শুধু ভঙ্গিল পর্বতের নাম কি, তাহলে সেটা মনে রাখবে আরাবল্লী পর্বতটা হচ্ছে শুধু ভঙ্গিল পর্বত, আর আমাদের ভারতের প্রাচীনতম বটেই। ঠিক, নেক্সট এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র উষ্ণ মরুস্থলী কোথায় অবস্থিত? অপশান এ গুজরাটে, বি হচ্ছে পাঞ্জাবে, সি হচ্ছে মধ্যপ্রদেশে আর অপশান ডি হচ্ছে রাজস্থানে। তো ভারতের একমাত্র উষ্ণ মরুস্থলীর নাম কি? তো বলো প্রত্যেকে অ্যান্সারটা জানো, কী হবে? প্রত্যেকের অ্যান্সারটা পারা উচিত। ঠিক আছে, কারণ খুবই সহজ প্রশ্ন একটা। তো বলো এর অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর, রাজস্থানে অবস্থিত। সেটার নাম কি তোমরা প্রত্যেকে জানো? রাজস্থানে যে একটা মরুভূমি রয়েছে, ঠিক আছে, সেই মরুভূমির নামটা আমাকে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও। আর সেই মরুভূমিটা হচ্ছে ভারতের একমাত্র উষ্ণ মরুস্থলী। ঠিক আছে, যেটা হচ্ছে কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। অপশান ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তো রাজস্থানের যে মরুস্থলীটা রয়েছে সেটার নাম কি? প্রত্যেকে কিন্তু আমাকে লাইভ চ্যাটে জানাও। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, লুনি নদীর দীর্ঘ কত? অপশান এ 2880 কিমি, বি হচ্ছে 2525 কিমি, সি হচ্ছে 858 কিমি আর অপশান ডি হচ্ছে 450 কিমি। তো লুনি নদীর দৈর্ঘ্য যেটা সেটা কত? প্রত্যেকে কিন্তু কমেন্টে করে জানাও অ্যান্সারটা। দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর, 450 কিমি হবে। মনে রাখবে লুনি নদীর দৈর্ঘ্য কত? 450 কিমি। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, এই 2880 কিমি এটা হচ্ছে কার দৈর্ঘ্য? এটা হচ্ছে মনে রাখবে সিন্ধু নদীর দৈর্ঘ্য। ঠিক আছে, সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি। আর 2525 কিমি এটা হচ্ছে ভারতের 2525 কিমি এটা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, নাম যেটা গঙ্গা। ঠিক আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। আর 858 কিমি এটা মনে রাখবে মহানদী। ঠিক আছে, মহানদীর দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 858 কিমি। ঠিক, নেক্সট আর 450 কিমি তো বললাম লুনি নদীর দৈর্ঘ্যটা। এরপরে দেখো পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কি বলছে, শিব সুন্দরম প্রকল্প কোথায় কোন নদীর উপর আছে আর কি? অপশান এ কাবেরী, বি হচ্ছে কৃষ্ণা, সি হচ্ছে শতদ্রু আর অপশান ডি হচ্ছে পেরিয়ার। তো বলো অ্যান্সারটা কী হবে? শিব সুন্দরম যে প্রকল্পটা সেটা কোন নদীর উপর আছে? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা দাও। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান এ কাবেরী নদীর উপর রয়েছে শিব সুন্দরম জলপ্রপাত বা প্রকল্প, যেটা বলো না কেন, অপশান এ হবে এর সঠিক উত্তর, কাবেরী নদীর উপর রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন সেটাতে কি বলছে, কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর আছে? অপশান এ
সবরমতী, অপশন বি হচ্ছে দেখো কাবেরী, অপশন সি হচ্ছে সুবর্ণরেখা, আর অপশন ডি হচ্ছে নর্মদা। তো কপিলধারা যে জলপ্রপাত সেটা কোন নদীর উপর আছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস তোমাদের, ঠিক আছে, কারণ এই প্রশ্নটা অনেকবার এসেছে তোমাদের এক্সামে। তো বলো এর অ্যান্সারটা কী হবে? কপিলধারা যে জলপ্রপাতটা সেটা কোন নদীর উপর আছে? এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, নর্মদা নদীর উপর আছে কপিলধারা জলপ্রপাত, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, যেটা কি বলছে যে নিম্নের কোনটি মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান? নিম্নের মধ্যে কোনটা মানুষের শরীরের সবথেকে প্রয়োজনীয় উপাদান? অপশান এ গ্লুকোজ, বি হচ্ছে অক্সিজেন, সি হচ্ছে কোষ, আর অপশান ডি হচ্ছে হিমোগ্লোবিন। তো বলো অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু উপাদান বলেছে, ঠিক আছে, মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান যেটা সেটা মনে রাখবে অপশান বি হবে, ঠিক আছে। অক্সিজেন হচ্ছে মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে, এর মধ্যে অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, যেটাতে বলছে পেনিসিলিয়াম কি আবিষ্কার করেন? অপশান এ আলেকজান্ডার ফ্লেমিং, বি মেন্ডেল, সি হচ্ছে হরগোবিন্দ খুরানা, অপশন ডি হচ্ছে ল্যামার্ক। তো বলো অ্যান্সারটা কী হবে? পেনিসিলিয়াম কি আবিষ্কার করে? দেখো ফ্রেন্ডস প্রত্যেকে এই অ্যান্সারটা পারা উচিত, প্রত্যেকে কিন্তু উত্তরটা দাও, ঠিক আছে, অনেক দেখছো কিন্তু অনেকে উত্তর দিচ্ছ না। তো দেখো ফ্রেন্ডস পেনিসিলিয়াম যেটা সেটা কি আবিষ্কার করে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন, ঠিক আছে। মনে রাখবে বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক, ঠিক আছে। আর হরগোবিন্দ খুরানাকে কি বলা হয়? জেনেটিক কোডের জনক বলা হয়, বা আবিষ্কার করেন জেনেটিক কোড, ঠিক আছে, হরগোবিন্দ খুরানা। নেক্সট মনে রাখবে ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক, ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট এরপর দেখো 15 নম্বর যে প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলে? অপশান এ নিউক্লিয়াস, বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর অপশন ডি হচ্ছে লাইসোজোম। তো বলো আত্মঘাতী থলি কাকে বলে? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। 15টা হবে অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। মনে রাখবে নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, কি বলা হয়? কোষের মস্তিষ্ক। আর মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? একে বলা হয় কোষের শক্তিঘর, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। তো অবশ্যই এগুলো মাথায় রাখবে। নেক্সট এরপরের প্রশ্ন হচ্ছে দেখো 16 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অপশান এ রেটিনল, বি হচ্ছে থাইমিন, সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আর অপশান ডি হচ্ছে ক্যালসিফেরল। তো ভিটামিন ডি তার রাসায়নিক নামটা কি হবে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। মনে রাখবে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন বি এর হচ্ছে থিয়ামিন, ঠিক আছে, আর ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি এর হচ্ছে ক্যালসিফেরল। অবশ্যই প্রত্যেকটা রাসায়নিক নাম মনে রাখবে, ঠিক আছে, এ বি সি ডি ই আর কে, ঠিক আছে, এই যে এই ভিটামিনগুলো রয়েছে, তো এই প্রত্যেকটা ভিটামিনগুলোর রাসায়নিক নামগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? অপশান এ নেফ্রন, বি হচ্ছে মেনিনজেস, সি হচ্ছে পেরিকার্ডিয়াম, আর অপশন ডি হচ্ছে হেপারিন। তো হৃৎপিণ্ডের আবরণের নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আর তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে এসেছে, ঠিক আছে। তো বলো অ্যান্সারটা কী হবে? আর দেখো ফ্রেন্ডস অনেকে আমাকে বলে যে দাদা হিস্টোরি আর পলিটিক্যাল সায়েন্সটা এই প্রশ্নগুলো বেশি করে দাও। তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলতে চাই যে দেখো এখন সমস্ত এক্সামে, সে সেন্ট্রাল এক্সাম বলো বা স্টেটের এক্সাম বলো, সমস্ত এক্সামে কিন্তু এখন সায়েন্সের পার্ট থেকে কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে। তোমরা দেখো যে 2018 বা 2019 সালের রিক্রুটমেন্টগুলোর যে প্রশ্নপত্রগুলো, সেগুলো দেখবে যে সায়েন্স থেকে বেশিরভাগ প্রশ্ন এসেছে। আর যদি তোমরা দেখো 2015 বা 2016 সালের রিক্রুটমেন্টগুলোকে, সেগুলো দেখবে যে তখন কিন্তু ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ভূগোল এগুলো থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন দিত, কিন্তু এখন সায়েন্সের পার্টটা বেশি পরিমাণে দিচ্ছে। তাই ফ্রেন্ডস আমি তোমাদেরকে চেষ্টা করি যে বেশি যে সায়েন্সের প্রশ্ন করাতে, ঠিক আছে। আমি দেখো পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি সমস্ত প্রশ্নগুলোই করাই, ঠিক আছে, হিস্টোরি, জিওগ্রাফি সমস্ত প্রশ্নগুলো করাই। আচ্ছা তো বলো এর অ্যান্সারটা কী হবে? বলো হৃৎপিণ্ডের আবরণের নাম কি? তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে হৃৎপিণ্ডের আবরণের নাম কি? এর অ্যান্সারটা কী হবে প্রত্যেকে আগে জানাও, ঠিক আছে। তো মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর, পেরিকার্ডিয়াম। সেটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণের নাম, কি হচ্ছে? পেরিকার্ডিয়াম, ঠিক, অবশ্যই মনে রাখবে। আর মস্তিষ্কের আবরণের নাম যেটা, সেটা মনে রাখবে মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণের নাম, আর হৃৎপিণ্ডে যেটা সেটা মনে রাখবে পেরিকার্ডিয়াম। অবশ্যই দুটোই মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের মোট কয়টি প্রকোষ্ঠ আছে?
মানুষের যে হার্টবিট মানে হার্ট রয়েছে, তো হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ আছে? অপশান এ একটা, বি হচ্ছে 2টি, সি হচ্ছে 4টি, আর অপশান ডি হচ্ছে 4 জোড়া। তো অ্যান্সারটা কী হবে? মানুষের হৃৎপিণ্ডের মধ্যে মোট কয়টি প্রকোষ্ঠ আছে? তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখেছো মানুষের হৃৎপিণ্ডটা, ঠিক আছে? তো মোট আগে মানুষের হৃৎপিণ্ডে মোট 4টি প্রকোষ্ঠ আছে। বাম অলিন্দ, ঠিক আছে, বাম অলিন্দ, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিল ডান নিল, এইভাবে 4টা প্রকোষ্ঠ আছে। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে? মানুষের হৃৎপিণ্ডে মোট 4টে প্রকোষ্ঠ রয়েছে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রক্ত গ্রুপটির মধ্যে অ্যান্টিবডি থাকে না? নিম্নের কোন রক্ত গ্রুপটির মধ্যে অ্যান্টিবডি থাকে না? অপশান এ বি, ভিটামিন হচ্ছে ও, আচ্ছা, অপশান বি হচ্ছে ও, অপশান সি হচ্ছে এ, আর অপশান ডি হচ্ছে দেখো বি। তো বলো নিম্নের কোন রক্ত গ্রুপটার মধ্যে অ্যান্টিবডি থাকে না? দেখো ফ্রেন্ডস, মনে রাখবে অ্যান্টিবডি যেটা থাকে না সেটা মনে রাখবে এ বি রক্ত গ্রুপটার মধ্যে অ্যান্টিবডি থাকে না। আর অ্যান্টিজেন থাকে না কার? ও রক্ত গ্রুপটার মধ্যে অ্যান্টিজেন থাকে না। আর এবিকে কী বলা হয়? এবিকে বলা হয় সর্বজনীন, কী বলা হয়? সর্বজনীন গ্রাহিতা, ঠিক আছে? আর সর্বজনীন দাতা কাকে বলা হয়? ওকে বলা হয় সর্বজনীন দাতা। দেখো ফ্রেন্ডস, আমি আরেকবার বলে দিই যে এবির মধ্যে অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে? আর একে বলা হয় সর্বজনীন গ্রাহিতা। ও এর মধ্যে অ্যান্টিবডি থাকে কিন্তু অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে? ও এর মধ্যে অ্যান্টিজেন থাকে না, এর মধ্যে অ্যান্টিবডি থাকে না। তো একে বলা হয় সর্বজনীন দাতা, বলা হয় ও গ্রুপকে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবে। নেক্সট, এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোনটি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? অপশান এ অক্সিন, বি হচ্ছে জিব্রেলিন, সি হচ্ছে দেখো সাইটোকাইনিন, আর অপশান ডি হচ্ছে ইথিলিন। তো কোন উদ্ভিদ হরমোনটি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর। অক্সিন যে উদ্ভিদ হরমোনটা, সেটা কি করে? সেটা গাছের বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো অবশ্যই আমরা বিস্তারিত দেখে নেব। মনে রাখবে অক্সিন যেটা, সেটা গাছের বৃদ্ধি যেটা সেটা নিয়ন্ত্রণ করে, আর ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এই যে অক্সিন হরমোনটা, ঠিক আছে? এরপর দেখো জিব্রেলিন হরমোনটা। তো মনে রাখবে এই জিব্রেলিন হরমোন যেটা, সেটা ফুল ফোটাতে সাহায্য করে। গাছের যে ফুল ফোটে, তো সেই ফুল ফোটাতে সাহায্য করে জিব্রেলিন হরমোন, ঠিক? নেক্সট মনে রাখবে সাইটোকাইনিন, এখানে হবে সাইটোকাইনিন, ঠিক আছে? তো সাইটোকাইনিন যেটা, সেটা মনে রাখবে উদ্ভিদের কোষ বিভাজন সক্রিয় অংশ নেয়, ঠিক আছে? উদ্ভিদের কোষ বিভাজনে অংশ নেয়, সেটা হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ইথিলিন, এটা সবাই যেমন তোমরা, ঠিক আছে? ইথিলিন সেটা কী করা হয়? এটা ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে? গাছের যে ফল পাকে, ঠিক আছে, যেমন আম ফল এখন রয়েছে, তো আম ফল যে পাকে, তো সেই পাকাতে সাহায্য করে ইথিলিন হরমোনটা, ঠিক আছে? উদ্ভিদ হরমোনটা। নেক্সট, এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, ইন্টারফেজ দশা কোথায় ঘটে? অপশান এ উদ্ভিদের ভাজক কলায়, অপশান বি হচ্ছে জীবের জনন কোষে, অপশান সি হচ্ছে মস্তিষ্কের কোষে, আর অপশান ডি হচ্ছে দেহ কোষে। তো ইন্টারফেজ দশা যেটা, সেটা কোথায় কোথায় ঘটে? এটা মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর। জীবের জনন কোষে ঘটে, ঠিক আছে? ইন্টারফেজ যে দশাটা, সেটা কোথায় ঘটে? জীবের জনন কোষে, ঠিক আছে? নেক্সট দেখো এর পরের প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধটার নাম কি? অপশান এ হীরাকুদ, বি হচ্ছে দেখো ভাকরানাঙ্গাল, সি হচ্ছে ফারাক্কা, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো ভারতের উচ্চতম বাঁধটার নাম কি? এর অ্যান্সারটা হবে অপশান বি। মনে রাখবে উচ্চতম বাঁধ যদি জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে মনে রাখবে ভাকরানাঙ্গাল যে বাঁধটা, সেটা হচ্ছে উচ্চতম বাঁধ। আর যদি জিজ্ঞাসা করা হয় যে দীর্ঘতম জিজ্ঞাসা করা হলে বলবে যে হীরাকুদ বাঁধ যেটা, সেটা হচ্ছে দীর্ঘতম বাঁধ ভারতের, আর উচ্চতম সেটা হচ্ছে ভাকরানাঙ্গাল। অবশ্যই দুটোই মনে রাখবে, কনফিউজ হবে না, ঠিক আছে? ভাকরানাঙ্গাল হচ্ছে কি বলতো, এটা হচ্ছে উচ্চতম, আর হীরাকুদ বাঁধ যেটা, সেটা হচ্ছে দীর্ঘতম। অপশন এটা হবে দীর্ঘতম, ঠিক আছে? নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম শহরটির নাম কি? অপশন এ বেনারস, বি হচ্ছে জাপান, সি হচ্ছে জয়পুর, আর অপশন ডি হচ্ছে মাদুরাই। তো বিশ্বের প্রাচীনতম শহরটার নাম কি? এর যে অ্যান্সারটা হয় মনে রাখবে অপশন এ হবে এর সঠিক উত্তর। বেনারস শহরটাকে বলা হয় বিশ্বের প্রাচীনতম শহর, ঠিক আছে? বিশ্বের প্রাচীনতম বলা হয় বেনারস শহরটাকে। আর জাপানকে কি বলা হয়? একে বলা হয় সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে, ঠিক আছে? সূর্যোদয়ের দেশ। আর জয়পুরকে কি বলা হয়? একে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় জয়পুরকে। মাদুরাইকে কি বলে? এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? মাদুরাইকে কি বলা হয়? প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে এর অ্যান্সারটা জানাও, ঠিক? আমি তোমাদের ক্লু দিয়ে দিই, দক্ষিণ ভারতে কিছু একটা বলে, ঠিক আছে? দক্ষিণ ভারতে কী বলে সেটা তোমরা আমাকে প্রত্যেককে কমেন্ট করে জানাও। নেক্সট
এরপরে প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? অপশন এ টাকা, বি হচ্ছে ডলার, সি হচ্ছে দিনার, আর অপশন ডি হচ্ছে রুবেল। তো রাশিয়ার মুদ্রার নাম কি? দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, রুবেল যেটা সেটা হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম, আর টাকা যেটা সেটা কোথাকার? টাকা হচ্ছে বাংলাদেশে, ডলার হচ্ছে মনে রাখবে ইউএসএ। ঠিক আছে, আর রুবেলটা তো বললাম যে রাশিয়ার মুদ্রার নাম। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, হিরোশিমা দিবস কবে পালন করা হয়? অপশন এ 1 আগস্ট, বি হচ্ছে 6 আগস্ট, সি হচ্ছে 9 আগস্ট, আর অপশন ডি হচ্ছে 12 আগস্ট। তো হিরোশিমার যে মানে ডেটা বা দিবস যেটা সেটা পালন করা হয় মনে রাখবে প্রত্যেক বছর 6 আগস্ট এই দিনটা পালন করা হয়। প্রতি বছর 6 আগস্ট হিরোশিমা ডে হিসেবে আমরা এই দিনটা পালন করে থাকি। নেক্সট এরপরে যে প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, কভার পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত? এই কভার পয়েন্ট যে শব্দটা সেটা কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ফুটবল, বি হচ্ছে ক্রিকেট, সি হচ্ছে হকি, আর অপশন ডি হচ্ছে ভলিবল। তো এটা তোমরা অ্যান্সার সবাই পারবে, অবশ্যই প্রত্যেকে আমাকে অ্যান্সারটা জানাও যে কভার পয়েন্ট যে শব্দটা সেটা কোন খেলার সাথে যুক্ত। এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন বি হবে এর সঠিক উত্তর। ক্রিকেট খেলার সাথে যুক্ত কভার পয়েন্ট শব্দটা, এলবিডাব্লিউ কভার পয়েন্ট। ঠিক আছে, ক্রিচ, আর রয়েছে বোলিং। ঠিক আছে, তারপর রয়েছে গুগলি। তো এই যে সমস্ত শব্দগুলো এগুলো মনে রাখবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। ঠিক আছে, এইভাবে দেখবে হকি খেলার সাথে অনেক শব্দ যুক্ত রয়েছে, ফুটবল খেলার সাথেও রয়েছে, ভলিবল খেলার সাথেও রয়েছে। তো এই যে খেলা সম্পর্কে মানে কোন খেলাতে কোন শব্দগুলো যুক্ত এগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে করবে। ঠিক আছে, কারণ খেলাধুলা থেকে তোমরা 2 থেকে 3টা প্রশ্ন এই টপিকটা থেকে তোমরা প্রশ্ন ডাব্লিউপির এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো, সমস্ত এক্সামে এই খেলাধুলা থেকে 2 থেকে 3টে প্রশ্ন পাবে। কী কী প্রশ্ন করা হয় মানে কোন কোন টপিক থেকে আমি তোমাদেরকে বলে দিই। 1 নম্বর মনে রাখবে কোন খেলাতে কতজন খেলোয়াড় থাকে। 2 নম্বর কোন খেলাটা কখন হবে বা কোথায় হবে। সে বলে না যে উইন্টার অলিম্পিক যেটা সেটা মানে 2021 সালে কোথায় হবে, এরকম প্রশ্ন করা হয়। ঠিক আছে, 3 নম্বর মনে রাখবে কোন খেলোয়াড় সেটা কোন খেলার সাথে যুক্ত। 4 নম্বর মনে রাখবে কোন খেলাতে কোন কাপ দেওয়া হয়। 5 নম্বর মনে রাখবে কোন খেলাতে কোন শব্দগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, আর 6 নম্বর মনে রাখবে কোন খেলার যেমন মনে রাখবে যেমন ফুটবল খেলা হয় না যে গলিটা থাকে, তো সেই গলিটার দৈর্ঘ্য কত, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। তো এই যে 6টা টপিক রয়েছে এখান থেকে তোমরা 2 থেকে 3টে প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, অবশ্যই এই 6টা টপিক মুখস্থ করে নেবে। ঠিক, নেক্সট দেখো এরপরের যে প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এ ফুটবল, বি হচ্ছে ক্রিকেট, সি হচ্ছে হকি, আর অপশন ডি হচ্ছে বাস্কেটবল। তো সন্তোষ ট্রফি যেটা সেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়, এর যে অ্যান্সারটা হবে প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, ফুটবল খেলার ক্ষেত্রে সন্তোষ ট্রফি দেওয়া হয়। ফুটবল খেলার ক্ষেত্রে আরও অনেক কাপ দেওয়া হয়, যেমন সন্তোষ ট্রফি, রোবার্টস কাপ। ঠিক আছে, তো এই সমস্ত আরও অনেক কাপ রয়েছে। নেক্সট এরপর দেখো এরপরে যে প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ রোম, বি হচ্ছে জেনেভা, সি হচ্ছে নিউ ইয়র্ক, আর অপশন ডি হচ্ছে প্যারিস। তো বলো অ্যান্সারটা কী হবে? ইউনেস্কো এর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। প্যারিসে অবস্থিত ইউনেস্কো এর হেডকোয়ার্টার। ঠিক আছে, নেক্সট দেখো এরপরের যে প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? মৌলিক কর্তব্য যে বিষয়টা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? অপশন এ আমেরিকা, বি হচ্ছে রাশিয়া, সি হচ্ছে আয়ারল্যান্ড, আর অপশন ডি হচ্ছে ব্রিটেন। তো মৌলিক কর্তব্য যে বিষয়টা মনে রাখবে এটা নেওয়া হয় অপশন বি। ঠিক আছে, রাশিয়া থেকে নেওয়া হয়। রাশিয়া থেকে নেওয়া হয় মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি, আর ফান্ডামেন্টাল যে রাইটসগুলো মানে মৌলিক অধিকারগুলো সেটা মনে রাখবে আমেরিকা থেকে নেওয়া হয়। অপশন এ হবে সেক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক, তো মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকার এই দুটো অবশ্যই মাথায় রাখবে। আর আয়ারল্যান্ড থেকে মনে রাখবে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিগুলো নেওয়া হয়। ব্রিটেন থেকে এক নাগরিকত্ব। ঠিক আছে, এক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এগুলো ব্রিটেন থেকে নেওয়া হয়। এরপরে প্রশ্ন দেখো, আর আজকের ভিডিও শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে লোকসভার সভাপতি কে? অপশন এ রাষ্ট্রপতি, বি হচ্ছে রাজ্যপাল, সি হচ্ছে প্রধানমন্ত্রী, আর অপশন ডি হচ্ছে স্পিকার। তো লোকসভার সভাপতি কে? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা মনে রাখবে অপশন দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, স্পিকার যেটা সেটা হচ্ছে লোকসভার সভাপতি। আর মনে রাখবে যদি প্রশ্ন করা হয় যে রাজ্যসভার সভাপতিকে, সেক্ষেত্রে মনে রাখবে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতি। লোকসভার ক্ষেত্রে স্পিকার, উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর এই যে 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমাদের স্কোরগুলো জানাবে। ঠিক আছে, 30টি প্রশ্নের মধ্যে তোমাদের
কতগুলো প্রশ্নের অ্যান্সার হলো আর কতগুলো মানে অজানা ছিল। ঠিক আছে, আশা করো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই চ্যানেলে, ঠিক আছে, ডাব্লিউপি আর কলকাতা পুলিশের মক টেস্ট করানো হয়, প্রতিদিন রাত 8টার সময় করানো হয়। অবশ্যই যারা যারা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর অবশ্যই প্রতিদিন রাত 8টার সময় এই ক্লাসটিতে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা প্রতিদিন 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। ঠিক তো ফ্রেন্ডস, চলো আজকের মতন এই ভিডিওটা আমরা এখানে শেষ করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট দিনে, ঠিক আছে, আবার রাত 8টার সময় এই ডাব্লিউপি আর কলকাতা পুলিশের মক টেস্ট ক্লাসে। ধন্যবাদ।